নূপুর দোকান থেকে বের হওয়ার সময় পলাশকে দেখল, তবে পলাশ তাকে দেখেও কোনো কথা বলেনি। নূপুর একটু অবাক হলো। অন্যদিকে আরাপ নূপুরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু পলাশ তাকে কথার তালে অন্যমনস্ক করে দিল। এই সময়ের মধ্যে নূপুর নয়নাকে নিয়ে চলে যায়। নূপুর চলে গেলে পলাশ চুপ করে যায়। আরাপ বিরক্ত হয়ে বলে, এতক্ষণ তো বেশ কথা বলছিল, এবার চুপ কেন? তোমার জন্য মেয়েটা চলে গেল, নাম জানা হলো না। পলাশ বিরক্ত হয়ে বলল, সামান্য এক গায়ের মেয়ের নাম জানায় আপনারা এত আগ্রহ কেন? আরাপ বেশ শান্ত গলায় বলল, তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে নয়। আসলে তুমি গ্রামের সবাইকে রোজ দেখো তো, তাই এখন সামান্য মনে হচ্ছে। পলাশ চোখ বড় বড় করে আরাপের দিকে তাকালো, তারপর বলল, মানে? আরাপ খানিকটা লজ্জা নিয়ে বলল, গ্রামের স্নিগ্ধ কোমল বেনুনি করা চুল একপাশে ফেলে রাখা, চোখে মুখে মায়ার আভাস পাওয়া মেয়েটাকে তোমার কাছে সামান্য লাগতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে সে অসামান্য, যার বিরক্তিমাখা চাহনি আমি মুগ্ধ করে। পলাশ হতভম্ব হয়ে বসে রইল, নিজেকে সামলে বলল, গ্রামের ওই মেয়ের থেকে ভালো মেয়ে আছে, আমি আপনাকে তার সাথে পরিচয় করে দিব। আরাপ স্লান হেসে বলে, লাগবে না, হয়তো গ্রামে তার চেয়ে ভালো মেয়ে আছে, কিন্তু তাদের আমার সাথে প্রথম দেখা হয়নি। প্রথমবার যার সাথে দেখা হয়েছে সে এই মেয়েটা, সবচেয়ে বড় কথা যাকে আমার ভালো লেগেছে। পলাশ মনে মনে বলে, যাকে আমি ভালোবাসি? কিছু বললে? না। মনে হলো কিছু বলছো। পলাশ জবাব দিল না। আরাফ আবারও বলল, আচ্ছা মেয়েটার নাম কি বলো তো? জানি না। পলাশ একাই বাসার পথে রওনা শুরু করলো। মনে মনে আরাবকে বেশ বকাবকি করলো। আরাব পলাশের হঠাৎ করে চলে যাওয়ার কারণটা বুঝলো না। আরাব বেশি কিছু না ভেবে পলাশের পিছন পিছন বাসায় চলে এলো। পরদিন আরাবরা মানুষের চিকিৎসা করার জন্য যেখানে ক্যাম্প বানিয়েছে তার পাশেই পলাশের আস্তানা। সেজন্য সকাল থেকেই পলাশের মেজাজ খারাপ। একে তো আরাব তার ভালোবাসার মানুষকে দেখে মুগ্ধ হয়েছে, তার উপর আবার তার আস্তানার সামনে বসে নিজের রাজত্ব চালাচ্ছে। সকাল থেকে পলাশের মন খারাপ দেখে রাজু বলল, ভাই এত মন খারাপ কেন করছো? কিছুদিনের তো ব্যাপার। দেখ রাজু, আমার এত মানুষের শোরগোল ভালো লাগে না। এখানে নিরিবিলি থাকার জন্য আস্তানা বানালাম, সেই সাথে টুকটাক নিজের কাজ করি। যেখানে এখন পাশে এত মানুষের শোরগোল, কার ভালো লাগে বলতো? তুমি এত চিন্তা করো কেন? দেখতে দেখতে সময় কেটে যাবে। পলাশ বিড়বিড় করে বলল, তারা চলে গেলেই বাসে। রাজু বলল, কি বললে ভাই? শুনতে পাইনি। না কিছু না। সকাল থেকে আরবদের বেশ কাজ করতে হচ্ছে। একের পর এক মানুষ তাদের সমস্যা নিয়ে আসছে। বসার 2 মিনিটও সময় পায়নি। সবাই বেশ কাজ করছে। যাদের দেখে মনে হচ্ছে গুরুতর অসুস্থ, আরব তাদের শহরে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছে। আর যাদের মোটামুটি সমস্যা, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তাদের ওষুধের নাম লিখে দিচ্ছে। পলাশ তার আস্তানার বাইরে দাঁড়িয়েছিল। লিমা তাকে দেখতে পেয়ে আরবকে বলল, তোরা একটু কাজ কর, আমি আসছি। আরব রোগী দেখতে দেখতে বলে, আচ্ছা। লিমা সোজা পলাশের কাছে চলে এলো। পলাশকে উদ্দেশ্য করে বলল, আপনার বাসায় থেকেও আপনার দেখা পাওয়া যায় না, তা থাকেন কোথায়? পলাশ লিমাকে দেখে বিরক্ত হয়ে বলল, আমি কোথায় থেকে তা জেনে আপনার কী কাজ? না আসলে আপনার দেখা পাই না তো, সেজন্য বললাম। পলাশ জবাব দেয় না। লিমা আবারও বলে, আপনি কি মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখেন? চলেন। পলাশ লিমার দিকে ঘুরে তাকালো, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ। কেন জানতে পারি? কারণ আমার ব্যক্তিগত নারী আছে, যে এই নারীটি শুধু আমার, তাই অন্যদের থেকে দূরত্ব বজায় রাখি। লিমা আর কোনো কথা না বলে চলে গেল। বিকাল 4টা অবধি এক নাগারে রোগী দেখে আরাপরা বেশ ক্লান্ত। এর মাঝে দুপুরে খাবার সময় একটু বিরতি পেয়েছে। বিকালবেলা চেয়ারম্যানের বাড়ি এসে তারা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। আরাপ এবং রাকেশ পাশাপাশি শুয়েছিল। রাকেশ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ছে। অন্যদিকে আরাপ নূপুরের কথা ভাবছে, তার নাম কীভাবে জানবে সেটা ভেবে পাচ্ছে না। এদিকে পলাশ আজ নূপুরকে দেখতে না পেয়ে ব্যাকুল। নূপুর হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল কেন বুঝতে পারছে না। তার সাথে দেখা হলে দিনটাই খারাপ যায়। নূপুর বিলকিস বেগমের পাশে বসে তার মাথায় জল ফুটতে দিছে। গত রাত থেকে তার গায়ে জ্বর। সময়ের সাথে জ্বরটা বেশ বাড়ছে। নূপুরের পাশে নয়না বসেছিল। নয়না বলল, বুবু দাদিকে কাল ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাবা? এখন তো শহরে যেতে হবে না, গ্রামেই ডাক্তার বসছে। নূপুর শান্ত গলা বলল, সেটাই ভাবছি, দাদির জ্বর তো কমছে না, বেড়েই চলছে। বিলকিস বেগম কোনো মতে বলে, চিন্তা করিস না, মরবো না। চুপ করো দাদি, ঘুমাও তো, ঘুমালে ভালো লাগবে। বিলকিস বেগম মাথা নাড়ে। রাতে জলিল হাওলাদার বিলকিস বেগমকে এসে দেখে যায়। নূপুর বলে, তুমি যে ওষুধ এনেছিলে তা খাইয়েছি, তাও জ্বর কমছে না। জলিল হাওলাদার চিন্তিত হয়ে বলেন, আবার জ্বরের সাথে অন্য কিছু বাঁধল নাকি? নূপুর বেশ ভয় পাচ্ছে। সে সিদ্ধান্ত নিল সকাল হতে বিলকিস বেগমকে নিয়ে ডাক্তারের ক্যাম্পে যাবে। পরদিন সকাল হতে নূপুর ছুটে এলো ডাক্তার ক্যাম্পে। যদিও সকাল 9টার সময় আরাপরা বসে, তবে আজ একটু সকালেই সে এখানে এসেছে। তাই নূপুর
আসতে তার সাথে দেখা হলো। নূপুর ভেবেছিল আরাবদের পাবে না, সে তো সময়ের 1 ঘন্টা আগে এসেছিল। তবে এসে আরাবকে দেখে বেশ খুশি হলো। আরাব নূপুরকে দেখে এগিয়ে গেল। আরাবকে দেখে নূপুর কিছু বলতে যাবে, তার পূর্বে আরাব বলে, তোমার নাম কি? নূপুর অবাক হলো। হঠাৎ করে আরাব তার নাম জানতে চায়, বেশ অবাক হলো। নিজেকে সামলে নূপুর বলল, আমার নাম নূপুর। আরাব বার 2 নূপুর উচ্চারণ করলো। নূপুর বলে, ডাক্তার সাহেব আমার সাথে একটু যেতে পারবেন? কোথায়? আমার দাদির খুব জ্বর, অবস্থা বেশি ভালো না, সে নিজে হেঁটে আসতে পারবে না, তাই আমি আপনাকে নিতে আসলাম। আপনারা এখানে তো 9টায় বসেন, আপনি না হয় তাড়াতাড়ি গিয়ে দাদিকে দেখে চলে আসবেন। 9টার আগেই আসতে পারবেন, প্লিজ চলুন, দাদির অবস্থা সত্যি খারাপ, চলুন প্লিজ। নূপুর একসাথে সব বলে দিল। আরব নূপুরে এভাবে বলা দেখে বুঝলো নূপুর ভেবেছে আরব যেতে রাজি হবে না। নূপুর এখনও মনে মনে এটাই ভাবছে যে আরব রাজি হবে না। তবে আরব বলল, চলো। নূপুর অবাক হয়ে বলল, আপনি যাবেন? আরব মুচকি হাসলো। নূপুরও খুশি হয়ে আরবকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। আরব নূপুরদের বাড়িতে প্রবেশ করে নূপুর একটা চেয়ার এগিয়ে দিল তার বসার জন্য। আরব বসে বিলকিস বেগমকে দেখছিল। তার জ্বরটা মেপে নিয়ে তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। যদিও বিলকিস বেগম তেমন জবাব দিতে পারলেন না। আরব নূপুরকে জিজ্ঞাসা করলো, তোমার দাদির কি প্রায় প্রায় জ্বর হয়? নূপুর বলল, হ্যাঁ, মাঝে মাঝে, তবে একদিনের বেশি থাকে না বা এতটা বেশি হয় না। এবার অনেক বেশি জ্বর উঠছে। অনেক বেশি এটা বুঝলে কিভাবে? মেপে দেখেছো? আরে না, এসব আপনাদের মাপতে হয়, কিন্তু গ্রামের লোকদের মাপবে না। তারা গায়ের উষ্ণতা দেখে অনুভব করে। ও, দাদির বেশি গুরুতর কিছু হয়নি তো? আশা করছি হয়নি, তবে কিছু টেস্ট করানো লাগবে, শহরে গিয়ে করাতে থাকবে। আমি আপাতত ওষুধ লিখে দিচ্ছি, যেটা খেলে জ্বর কমে যাবে, তবে টেস্টগুলো করাতে হবে। আচ্ছা, কবে করাতে হবে? যত তাড়াতাড়ি করানো যায় ততই বলে। আচ্ছা। আরব বসা থেকে উঠে বসে, তবে আসছি আমি। নয়না এসে আরবের সামনে দাঁড়িয়ে বলে, এভাবে অতিথি শুকনো মুখে চলে যাওয়া ঠিক না, তাই না আপু? নূপুর বলে, হ্যাঁ, আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। আরব নূপুরের দিকে একটু তাকায়, তারপর বলে, অন্য কোনো সময়? নয়না বলে, অন্য কোনো সময়ে? আরব নয়নের গাল টেনে দিয়ে বলে, কিউট বাচ্চা, আপনি আমার গাল টেনে কেন টানলেন? আরব বলে, কেন, তোমার ভালো লাগেনি? নূপুর নয়নাকে ইশারায় থামতে বলে। নয়না তবু থেমে বলল, না, ভালো লাগেনি। আরাব হাসলো, তারপর বললো, আচ্ছা সরি। নয়না বলল, আর কখনো গাল টানবে না তো? আরব মজা করে বললো, আরও বেশি করে টানবো। নয়না রেগে যায়। অন্যদিকে নূপুর শব্দ করে হাসে। নূপুরের হাসি শব্দ পেয়ে আরব তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আরব যাবার সময় চালাকি করে বলে, আমি কোন পথে দিয়ে এসেছি ভুলে গেছি, তুমি কি আমাকে দিয়ে আসবে? নূপুর বলে, মাত্রই তো আসলেন, এর মাঝে পথ ভুলে গেলেন? আমি কি আগে কখনো এসেছি? ভুলে যাওয়া স্বাভাবিক কিছু। নূপুর বাধ্য হয়ে বলল, চলুন, পৌঁছে দিচ্ছি। নূপুর এগিয়ে গেল। আরব তার পিছন পিছন চলল। আরব ইচ্ছে করে নূপুর হাঁটছে, যাতে নূপুর তার চালাকি বুঝতে না পারে। যেতে যেতে আরব বলল, তোমার শহর কেমন লাগে নূপুর? মানে, শহর আবার কেমন লাগবে? আমি বলতে চাচ্ছি, যদি তুমি কখনো শহরে গিয়ে থাকো তবে কেমন লাগবে? ভালো লাগবে? আমি শহরে গিয়ে কেন থাকবো? আমি বলছি, যদি কখনো গিয়ে থাকতে হয়। কেন? আরব বিরক্ত হয়ে গেল। মেয়েটা তার কথা বুঝতে পারছে না কেন। পলাশ নূপুরের খোঁজ নিতে তার বাড়ির দিকে আসছিল। ঠিক সেই সময় নূপুর এবং আরবকে পাশাপাশি এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে গেল। পলাশ এক দৃষ্টিতে নূপুর এবং আরবের দিকে তাকিয়ে রইল। আরাপের সাথে কথা বলতে বলতে নূপুর পলাশের সামনে চলে এলো। সামনে পলাশকে দাঁড়ানো দেখে থেমে গেল। পলাশ এখনও নূপুর আর আরাপের দিকে তাকিয়েছে। আরাপ পলাশকে দেখতে পেয়ে বলল, আরে পলাশ যে, কোথায় যাচ্ছ এদিকে? পলাশ নূপুরের দিকে একবার তাকিয়ে বলল, কোথাও না। যা, তা তোমরা কোথায় যাচ্ছিলে? আরাপ বলল, তোমাকে তো সেদিন ওকে দেখালাম, ওর নাম নূপুর, ওর দাদি অসুস্থ হতে তাকে দেখতে গিয়েছিলাম। পলাশ ছোট করে বলল, ও, বলল। নূপুর পলাশকে এড়িয়ে যেতে দেখে আরাবকে বলল, চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আরাব পলাশের উদ্দেশ্য করে বলল, আসছি পলাশ। পলাশ মাথা নেড়ে সম্মতি জানালো। নূপুর আর পলাশ চলে গেল। আরাব চলে গেল। পলাশ পিছনে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে। আরাব নূপুরকে বিদায় জানানোর সময় বলল, আমাকে পারিশ্রমিক দিবে না? নূপুর বুঝতে না পেরে বলল, কিসের? তোমার দাদিকে যে দেখলাম, কিন্তু আপনারা তো ফ্রিতে চিকিৎসা দেন। সেটা তো আমাদের ক্যাম্পে এসে রোগী দেখা থেকে, আমরা নিজেরা রোগীর কাছে গেলে তো পারিশ্রমিক দিতে হয়। ও, তা কত হয়েছে আপনার পারিশ্রমিক? যদি টাকার বদলে অন্য কিছু চাই? মানে? নূপুর বিষয়টা বোঝার জন্য আরাপের দিকে তাকায়। আরাপ সেটা বুঝতে পেরে বলে, তোমাদের গ্রামটাকে আমাকে ঘুরে দেখাবে? নূপুর কী জবাব দেবে ভেবে পাচ্ছে না। আরাপ নূপুরের জবাবের অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ ভেবে নূপুর বলে, আচ্ছা, বিকেলে করিম চাচার দোকানের সামনে দেখা করবেন, আসছি আমি। নূপুর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। যাওয়ার পথেও পলাশের সাথে দেখা হলো। পলাশ যে এতক্ষণ আরাপ এবং তাকে নজরে রেখেছিল তা সে বুঝতে পেরেছিল। পলাশ নূপুরকে নজরে রাখলো।
তারা কি কথা বলছে শুনতে পায়নি। তাই পলাশকে নূপুরকে বলল, ডাক্তারের সাথে তোমার এত কিসের কথা? নূপুর বুঝলো পলাশ বিষয়টা পছন্দ করেনি, তাই বলল, তাতে আপনার কি? আর কখনো কথা বলবে না। আপনার বারণ আমি শুনবো কেন? না শুনলে খবর আছে। কি খবর? আপনি আমাকে আপনার আস্তানায় নিয়ে মারবেন? পলাশ স্তব্ধ হয়ে গেল। নিজেকে সামনে বলল, তোমার প্রাণের ডাক্তারকে পেটাবো। আপনার দ্বারা এর চেয়ে বেশি আর কী বা হবে? এই তো বেশ বুঝতে পারছো। নূপুর পলাশকে এড়িয়ে চলে গেল। আরব রাকেশদের সবাইকে ক্যাম্পে বসিয়ে রেখে নিজে একটু তাড়াতাড়ি চলে এলো। সাথে করে পলাশকে নিয়ে এসেছে। মূলত আরব করিম চাচার দোকান চেনে না, তাই পলাশকে নিয়ে এসেছে। কিন্তু পলাশ বুঝতে পারছে না আরব তাকে নিয়ে এখানে কেন হলো। দুবার আরবকে জিজ্ঞাসা করলো এখানে কেন এসেছেন, তবে আরব জবাব দেয়নি। তার মতে সময় এলে দেখতে পাবে। বেশ কিছুক্ষণ পর সেই সময়টা এলো। নূপুর দূর থেকে এদিকে এগিয়ে আসছে। আরব নূপুরকে দেখতে পেয়ে বলে চলে এসেছে। পলাশ বলে, কে? নূপুর। নূপুর এসেছে তো কী হয়েছে? আরে আমি তো এখন ওর সাথে গ্রাম ঘুরবো। কি? পলাশ হতভম্ব হয়ে গেল। শেষে কিনা নিজের ভালোবাসার সাথে দেখা করাতে সে পথ চিনিয়ে আরবকে করিম চাচার দোকান অবধি নিয়ে এলো। তবে নূপুর একা আসেনি, সাথে করে নয়নাকে নিয়ে এসেছে। নূপুর আরাপের সামনে এসে অবাক হলো। অবাক হওয়ার কারণটা পলাশ, কারণ সে এখানে পলাশকে আশা করেনি। পলাশ নূপুরকে দেখে বলল, পরপুরুষের সাথে ঘোরা ভালো না বালিকা। আরাপ ভাবলো পলাশ মজা করছে, কিন্তু নূপুর জানে পলাশ কেন এমন বলল। তাই সে বলল, কে কখন পরপুরুষ থেকে আপন পুরুষ হয়ে যায় তা তো বলা যায় না, তাই না? পলাশ রেগে মেগে নূপুরের দিকে তাকিয়েছে। নূপুর পলাশকে অবাক করে দিয়ে আরাপের হাত ধরল। আরাপও বেশ অবাক হয়েছে। হঠাৎ করে নূপুর তার হাত ধরবে সেটা সে বুঝতে পারেনি। নূপুর আরাপের হাত ধরে রেখে বলল, চলুন আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে এসে। আরাপ খুশি হলো। পলাশ নূপুরের আরাপের হাত ধরে রাখার দিকে তাকিয়ে যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে, তার মনে হচ্ছে সে নিঃস্ব হয়ে যাচ্ছে। আরাপকে নিয়ে পলাশের সামনে দিয়ে এগিয়ে গেল। এতক্ষণ নয়না দর্শক ভূমিকা পালন করছিল, তবে পলাশের হাত দিয়ে চোখের অশ্রু আড়াল করতে দেখে বলল, পলাশ ভাই। পলাশ নয়নার ডাকে সাড়া দিয়ে বল, হ্যাঁ তোমার খারাপ লাগছে কেন? বুবু অন্য কারো হাত ধরলে তোমার খারাপ লাগবে কেন? পলাশ পিচ্ছির কৌতূহল দেখে হেসে দিল। দোকান থেকে কতগুলো চকলেট নিয়ে নয়নার হাতে দিয়ে বলল, যাও তোমার বুবুর সাথে। নয়না খুশি হয়ে চলে গেল। নয়নাকে আসতে থেকে নূপুর আরাপকে নিয়ে দ্রুত পলাশের দৃষ্টি আড়াল হলো। পলাশের দৃষ্টি আড়াল হতে নূপুর আরাপের হাত ছেড়ে দিল। আরাপ বুঝতেই পারল না হঠাৎ হাত ছেড়ে দিল কেন। আরাপ নূপুরের সাথে গল্প করার চেষ্টা করছে, কিন্তু নূপুর তেমন গুরুত্ব দিচ্ছে না। নূপুর তার দাদির বিষয়ে শুধু প্রশ্ন করছে এবং আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আরাপ এতে খুশি হচ্ছে না, কারণ সে নূপুরকে তার সম্পর্কে জানাতে চাচ্ছিল। অন্যদিকে নূপুর আরাপকে বিদায় করতে পারলেই বাঁচে। আরাপকে বিদায় জানিয়ে নূপুর আর নয়না বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় সে বেশ মনমরা হয়ে নূপুর বসেছে। সে ভাবছে পলাশ কী করছে, সে কি বেশি কষ্ট পেয়েছে? নূপুর নিজের ভাবনায় বেশ অবাক হলো। সে বুঝতে পারছে না সে কেন পলাশের কথা ভাবছে। পলাশ যাতে তাকে ভুল বুঝে, তাই তো সে আরাপের হাত ধরল। নূপুরের হঠাৎ মনে পড়ল লতিফ সাহেব তার হাত ধরে কথাটা বলছিল। সেদিন নূপুরের সাথে লতিফ সাহেবের দেখা হয়েছিল। লতিফ সাহেব নূপুরের হাত ধরে বলল, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তবে আমার পক্ষে তোমাকে ছেলের বউ হিসাবে মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া আমাদের সাথে তোমাদের যায় না। আমি চাই তুমি আমার ছেলেকে এমনভাবে বোঝাও যাতে সে নিজ থেকে তোমার থেকে দূরত্ব বজায় রাখে। এটা আমার অনুরোধ, ভাবতে পারো। আমি চাই না তোমার পরিবারে ক্ষতি হোক। ঠান্ডা মাথায় লতিফ সাহেব এক প্রকার হুমকি দিয়েছিলেন। তিনি বোঝাচ্ছিলেন নূপুর পলাশকে তার থেকে দূরে না করলে নূপুরের পরিবারে ক্ষতি করবেন। কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিন পলাশকে দেখিয়ে আরাফের সাথে বেশ সাক্ষতা গড়ে উঠছে নূপুরের। পলাশ শেষমেশ কষ্ট সহ্য করতে না পেরে আজ নূপুরকে ধরে তার আস্তানায় নিয়ে এলো। নূপুর ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে বলে, আপনি আমাকে এখানে তুলে এনেছেন কেন? পলাশ শান্ত গলায় বলে, যদি ডেকে পাঠাতাম তবে তুমি আসতে না। আপনি আমার সাথে কী করবেন? নূপুরকে ভয় পেতে দেখে পলাশ হেসে দিল। নূপুর পলাশের হাসি দেখে বেশ অবাক হলো। কতদিন পর পলাশকে হাসতে দেখল সে। এই কয়েকদিন পলাশ সবসময় মনমরা হয়ে থাকতো। পলাশ হাসি থামিয়ে বলল, তোমার মনে হয় আমি তোমার সাথে এখানে উল্টোপাল্টা কিছু করব? নূপুর জবাব দেয় না। পলাশ বলে, এতটা খারাপ মনে হয় আমায়? নূপুর এবারও জবাব দেয় না। পলাশ রেগে নূপুরের বাহু চেপে ধরে বলে, ওই ডাক্তারের সাথে এত ঘোরাঘুরি কিসের? নূপুর মনে মনে সাহস জুগিয়ে যা বলল তা শুনে পলাশের মেঝেতে বসে পড়ল। নূপুর বলল, ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। পলাশের মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না, তাও বহু কষ্টে বলল, তার মধ্যে কী গুণ আছে যেটা আমার নেই? কী গুণ আছে সেটা বলুন। কী গুণ নেই সেটা বলুন। সে শিক্ষিত, ভালো পেশায় নিযুক্ত, সুদর্শন। আপনার মধ্যে কী আছে? শুধু সুদর্শন চেহারা ছাড়া আপনার কাছে আর কী আছে যেটা একটা মেয়েকে আকৃষ্ট করতে পারে?
পলাশ কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোমাকে ভালোবাসা ছাড়া কোনো গুণ নেই আমার। নূপুর মেজের দিকে তাকিয়েছে, কোনো কথা বলছে না। পলাশ বলে, যাকে ভালোবাসা দিয়ে বাঁধা যায় না তাকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না। আমি তোমাকে বেঁধে রাখবো না, আর জ্বালাতন করবো না, ভালো থেকো তুমি তোমার ভালোবাসা নিয়ে। পলাশ চলে যায়। পলাশ চলে গেলে নূপুর ধীরে ধীরে সেখান থেকে বের হয় 2 দিন পর। এই 2 দিনে নূপুর পলাশের মুখশ্রী একবারও দেখেনি। পলাশ তার খোঁজ নেয়নি। সে তো কখনো নিজ থেকে পলাশের খোঁজ নিত না। তবে আজ পলাশের সম্পর্ক শুনে নূপুরের মাথা খারাপ হয়ে গেছে। একটা মানুষ এত কিছুর পর কীভাবে শুধরে না? গ্রামে ইতিমধ্যে ছড়িয়ে গেছে পলাশ ডাক্তার রাকেশকে ইচ্ছে মতো পিটিয়েছে। কেন পিটিয়েছে তা কেউ জানে না। নূপুরের ধারণা, পলাশ আরাপকে আঘাত করতে না পেরে তার বন্ধুকে আঘাত করছে। এতে করে পলাশের প্রতি নূপুরের রাগ আরও বেড়ে গেল। লতিফ চেয়ারম্যান উঠানের মাঝে বসে আছেন। চারপাশে অনেক লোক। সবাই পলাশের উপযুক্ত শাস্তির দাবি করছে। পলাশ চেয়ারম্যানের ছেলে বলে সহজেই গ্রামবাসী তার নামে কেন বিচার দেয় না? তবে আজ বিষয়টা অন্য। রাকেশ গ্রামের অতিথি। তাছাড়া এতদিন তারা সবাই গ্রামের লোকজনকে বেশ উপকার করছে, বিনা পয়সায় বিনা স্বার্থে তাদের চিকিৎসা করছে। তাই গ্রামবাসী পলাশের অন্যায় মেনে নিতে পারেনি, সেজন্য শাস্তির দাবি জানাচ্ছে। লতিফ চেয়ারম্যান পলাশকে ডেকে আনার নির্দেশ দিলেন। কিছুক্ষণের মাঝে সেখানে পলাশ এসে উপস্থিত হয়। পলাশ এসে দেখে রাকেশ তার বাবার ডান পাশে দাঁড়ানো। পলাশ চোখ তুলে তার দিকে তাকাতে সে কিছুটা পিছিয়ে গেল। রাকেশ পাশে আরাপরা দাঁড়িয়ে ছিল। লতিফ সাহেব পলাশকে উদ্দেশ্য করে বললেন, তুমি ডাক্তার রাকেশের গায়ে হাত তুলেছ? পলাশ জবাব দিতে নিলে তার চোখ পড়ে নূপুরের দিকে। লোকজনের ভিড়ের ঠিক পেছন দিকটায় দাঁড়িয়েছে। পলাশ নূপুরকে দেখে মনে মনে বলল, জানি আমি, আজও আমাকে ভুল বুঝেছ তুমি। পলাশ মুচকে হাসি দিল। লতিফ সাহেব উচ্চস্বরে বলল, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি? পলাশ নূপুরের দিকে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ তুলেছি। কেন? লতিফ সাহেবের প্রশ্নের জবাব না দিয়ে পলাশ বলল, আমাকে যা শাস্তি দেওয়ার দিন। গ্রামের লোকজন বলে, আপনার ছেলের সাহস দেখছেন? একজনকে কে মেরেছে, কেমন করে কথা বলছে, মনে হচ্ছে সে যা করেছে সব ঠিক। পলাশ তৎক্ষণাৎ জবাব দিল, আমার হিসাবে অবশ্যই ঠিক। আরব এতক্ষণ সবার কথা শুনছিল। এবার সে বলল, আমি তোমাকে যতটুকু চিনছি তাতে তোমাকে আমার খারাপ মনে হয় না, কিন্তু তুমি রাকেশকে শুধু শুধু কেন মারলে? লতিফ সাহেব বলে, অকারণে কেন মেরেছে জবাব দাও। পলাশ বলে, সবাইকে সব প্রশ্ন আমাকেই কেন করছো? রাকেশকে জিজ্ঞাসা করো তাকে কেন মেরেছে, সে বলুক। লতিফ সাহেব বললেন, অন্যায় তুমি করেছো, সেই জবাব তুমি দিবে। আমি কোনো অন্যায় করিনি। লতিফ সাহেব পলাশের গায়ে এক থাপ্পড় মেরে দিয়ে বলল, তোমার সাহস দেখে অবাক হচ্ছে, ভুল করে আবার বলছো যা করছো তা ঠিক করছো। পলাশ এখনও নূপুরের দিকে তাকিয়েছে। নূপুরের চোখ মুখ বলে দিচ্ছে সেও তার বাবার মতোই ভাবছে। পলাশ আবার হাসলো। নূপুর পলাশের হাসি দেখে অবাক। সে তো ভেবেই পাচ্ছে না ছেলেটা তাকে দেখে হাসছে কেন, কী ভাবছে। লতিফ সাহেব বললেন, রাকেশ আমাদের অতিথি, তাকে কেউ বিনা কারণে মারবে, আমরা সেটা মেনে নেব না। তাই পলাশকে যথাযোগ্য শাস্তি দেওয়া হবে। সে সময় টুম্পা ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে বলল, পলাশ ভাইকে শাস্তি দেওয়ার আগে আমার কিছু বলা আছে। পলাশ তৎক্ষণাৎ বলল, তুমি বাড়ি যাও টুম্পা। টুম্পা বলল, না, আমাকে সব সত্যি বলতে হবে। পলাশ ভাই, আমাকে থামিও না। যার জন্য আমার জীবনটা বেঁচে গেল তাকে কিভাবে শাস্তি পেতে দেই? এটা অন্যায়, আমি এইটা অন্যায় করতে পারবো না। পলাশ রাগ নিয়ে বলল, কি বলবে তুমি? কাদের বলবে? এদের, যারা কাল তোমাকে কথা শোনাবে। তুমি যতই সত্যি বলো, এরা সেটা তেল মশলা বানিয়ে নতুন করে খবর তৈরি করবে। তুমি চেনো এদের? টুম্পা চুপ। লতিফ সাহেব কিছু বুঝতে না পারে বলেন, কী হয়েছে টুম্পা, কি বলতে চাচ্ছ বলো তুমি টুম্পা। টুম্পা রাকেশের দিকে তাকায়। রাকেশের ইশারায় তাকে না বলতে বলে, কিন্তু টুম্পা তার কথা না শুনে বলে, কলঙ্ক সব ভয়ে সবার আছে, আমারও আছে। সেই কলঙ্কের ভয়ে পলাশ ভাই এতক্ষণ চুপ ছিল। আমি চাই না লোক মিথ্যে ঘটনা রটাবে বলে আমি চুপ থেকে পলাশ ভাইয়ের ক্ষতি করি। আসলে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, সেখানে এই রাকেশ ডাক্তারের সাথে আমার পরিচয় হয়। টুকটাক কথা আছে, তার কথা মনে হচ্ছে সে আমাকে পছন্দ করে, তাই আমি তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। ডাক্তার মানুষ, আমার মতো সাধারণ মানুষকে পছন্দ করছে, সেখানে আমি তো পছন্দ করতে তাকে বাধ্য, তাই না? আমিও তাই। এই কদিন বেশ কথা হয়েছে আমাদের, হয়েছে পরিচয়। তবে মানুষটির আড়ালে থাকা মানুষটিকে আমি কাল চিনেছি। আমার সাথে একটু সময় কাটাবে বলে সন্ধ্যার বেলা ডেকে নিয়ে আসে। আমিও আসি। ঘুরতে একটা জঙ্গলের কাছে আসতে রাকেশ আমার কাছাকাছি আসার চেষ্টা করে। সেই কাছাকাছি আসার চেষ্টাটা একটু বেশিই ছিল, যার ফলে আমাকে চিৎকার চেঁচামেচি করতে বাধ্য হয়। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল বোধহয় আমার সব শেষ। ঠিক সে সময় পলাশ ভাই আসেন আর আমার জীবন বেঁচে যায়। পলাশ ভাইয়ের বন্ধু রাজু রাকেশকে ধরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় তা আমি জানি না। পলাশ ভাই সে সময় আমাকে বাড়ি পৌঁছে দেয়। তারপর সকালে শুনি রাকেশকে পলাশ ভাই অনেক পেরেছে, তার বিচার সভা বসেছে এখানে। টুম্পা সব বলে কেঁদে দেয়। কান্নার অবস্থা বলে, কাল রাতে আমি বেঁচে গেছিলাম। আমি জানি এখন এই কথাটা সবাইকে
বিশ্বাস করলে কাল তারাই এটাকে অন্যভাবে প্রচার করবে, আমার নামে বদনাম করবে। আর যার জন্য পলাশ ভাই এতক্ষণ অবধি আমার নাম বলেনি। টুম্পার মুখে সব শুনে আরাব রাকেশের দিকে তাকায়। রাকেশ আমতা আমতা করে বলে সব মিথ্যা। আরাব বলে সব মিথ্যা হলে তোর কণ্ঠে অত ভয় থাকতো না। আরাব চলে যায়, লিমা এবং নাজনীন চলে যায়। লতিফ সাহেব সবার উদ্দেশ্য বলে এবার আপনারা বলুন আমি কার বিচার করব। সবাই বলে দেয় রাকেশ সহ সবাইকে শহরে পাঠিয়ে দিতে, তাদের এই ধরনের মানুষের চিকিৎসা লাগবে না। লতিফ সাহেব তাদের সম্মতি দেয়। রাকেশ লজ্জায় অপমানে ঘরে গিয়ে বসে থাকে। ধীরে ধীরে সবাই চলে যায়। লতিফ সাহেবও ঘরে চলে যায়। নূপুর এখনও সেই অবস্থানে দাঁড়িয়ে আছে আর পলাশ তার দিকে তাকিয়েছে। পলাশ একটু একটু করে নূপুরের দিকে এগিয়ে যায়। নূপুর আস্তে করে বলে সরি, তারপর ছুটে সেখান থেকে চলে আসে। নূপুর বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। মনে মনে ভাবে আমি কি পলাশকে একটু বেশি খারাপ ভাবি। গ্রামে এর মাঝে রাকেশের নামে ছিচি পড়ে গেছে, দু একটা কথা টুম্পার নামে বেরোচ্ছে। আজ বিকেলে আরাপরা চলে যাবে, তাই শেষবারের মতো নূপুরকে তার সাথে দেখা করতে অনুরোধ করছে। মূলত আজ আরাপ নূপুরকে তার মনের কথা জানাতে চাচ্ছিল। নূপুর আরাপের পাশাপাশি দাঁড়িয়েছিল। আরাপ কিছুটা সময় নিয়ে বলে তোমার সাথে আমার সম্পর্কে কি নাম দিবে তুমি। নূপুর বিস্মিত হলো। নূপুর বেশ কিছু একটা ভেবে বলে বন্ধুত্ব। আরাপ অবাক হয়ে বলে বন্ধু? হ্যাঁ, আপনার সাথে আমার এই কদিনে বেশ পরিচিত হলো, সেই হিসেবে সম্পর্কটা আমি বন্ধু নামেই দিতে চাই। কিন্তু আমি যে শুধু বন্ধুত্ব চাই না মানে। আরাপ বলতে নেবে ঠিক তখনই নূপুর ব্যথায় কুকিয়ে ওঠে। আরাপ ব্যস্ত হয়ে বলে কী হয়েছে। নূপুর পা ধরে বসে পড়লো। আসলে পায়ে কিছু আঘাত পেয়েছে। আরাপ নূপুরে হাত সরিয়ে দিয়ে বললো। নূপুর বলে কী করছেন এসব? দেখছি, দেখাও তো। নূপুরে পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কোনো ধারালো জিনিস লেগেছে। আরাপ নিচে বসে বেশ যত্ন করে নূপুরের পা দেখছিল। ঠিক সে সময় দুজন লোক এসে আরাপকে ধরলো। তাদের মধ্যে থেকে একজন বলল তোর বন্ধু একজনের সাথে নোংরামি করতে গেছিলো, আজ আবার তুই অন্য একজনের সাথে। আর সাথে সাথে বললো না, আপনারা যা ভাবছেন তা নয়। তা না তো কি, তোদের মতো শহরের লোকদের আমার চেনা হয়ে গেছে। নূপুরকে উদ্দেশ্য করে একজন বলল তোর বাপ জলিল জানে তুই এসব করে বেড়াচ্ছিস। তাদের চিৎকার চেঁচামেচিতে আরও কয়েকজন এসে সেখানে উপস্থিত হয়। তারা আরাব এবং নূপুরকে বাজে বাজে কথা বলতে লাগলো। আরাব সহ্য করতে না পারে বলে একদম বাজে কথা বলবেন না, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। তাহলে কোন উদ্দেশ্যে এসেছিস? আমি নূপুরকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। নূপুর শহর বাকিরা অবাক হয়ে আরাপের দিকে তাকিয়ে থাকে। একে একে অনেক লোকজন জড়ো হয়েছে। একজন লোক আরেকজন লোককে বানিয়ে বানিয়ে অনেক কথা বলছে। তারা আরাপ এবং নূপুরকে ঘনিষ্ঠ অবস্থা দেখছে, এসব নানার কথা। মোট কথা একজন থেকে অপরজনের কাছে কথাটা যেভাবে পৌঁছে যাচ্ছে, সে আবার অন্যজনকে আরেকটু বাড়িয়ে বলছে। সবার সব কথা বন্ধ হলো যখন আরাপ বলল সে নূপুরকে বিয়ে করে শহরে ফিরবে। লোকজন হাসাহাসি শুরু করলো। তারা বলল শহরে গিয়ে তুই ফিরে আসবি? কখনো না, জানি সব মধু খাওয়া শেষ, এখন পালিয়ে যাবে তোরা সব এক। আরাব বিস্মিত হলো। এর মাঝে এই খবর জলিল হাওলাদার অবধি পৌঁছে গেল। আরাব এবং নূপুরকে নিয়ে জলিল হাওলাদার বাড়ি এসে সবাই লোকজন বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছে যে জলিল হাওলাদার আরাবকে বলে তুমি সত্যি নূপুরকে বিয়ে করতে চাও? আরাব বলে হ্যাঁ, তবে তুমি শহর থেকে ফিরে এসে নয়, বরং বিয়ে করে শহরে যাবে। কাল তোমাকে এখান থেকে নূপুরকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আরাব কিছু মুহূর্তের জন্য থমকে যায়। অন্যদিকে নূপুর সব দেখে ভেঙে পড়ে। এতদিন কলঙ্ক হওয়ার ভয় পেয়েছিল, ভেবেছিল পলাশের জন্য কলঙ্কিত, একদিন তাকে কলঙ্কিত হতে হবে। কলঙ্কিত ঠিকই হয়েছে, তবে সেটা পলাশের জন্য নয়। জলিল হাওলাদার আরাপের হাত ধরে বলে আমার মেয়েকে কলঙ্কিত করো না। আরাপ নূপুরের মুখের দিকে তাকায়। নূপুরের মুখটা কেমন শুকনো হয়ে গেছে, কেমন বিষাদের ছায়া দেখা দিচ্ছে। আরাপ বলে কালকে বিয়ে হবে, আপনারা ব্যবস্থা করুন, কাল বিয়ে করে আমি এখান থেকে যাব। নূপুর বাকরুদ্ধ হয়ে ঘরের কোণে বসে আছে। নূপুর বুঝতে পারছে না তার কী করা উচিত। কোথা থেকে কি হয়ে গেল, তার জীবনে এত কিছু ঘটে গেছে, তাও সে চুপ ছিল। আরাপের বন্ধুরা চলে যায়, শুধু আরাপ রয়ে যায়। সে কাল বিয়ে করে নূপুরকে নিয়ে যাবে। লতিফ সাহেব সবটা শুনে চুপ করে গেল। আরাপ তেমন কোনো আয়োজন চাচ্ছে না, বিয়েটা খুব সাধারণভাবে হলেও। তাই লতিফ সাহেব তার ভাই মাজিদকে দায়িত্ব দিলেন কালকের জন্য। লতিফ সাহেব রামেশকে নিয়ে বাইরে চলে যান। লতিফ সাহেব রামেশকে উদ্দেশ্য করে বলল পলাশ কোথায়? জানি না স্যার। পলাশ নূপুর এবং আরাপের বিয়ের কথা জানে? এতক্ষণে সবাই জেনে গেছে, সেখানে পলাশও জেনেছে নিশ্চয়। লতিফ সাহেব চুপ করে থাকেন। রামেশ বলেন আপনি কি ভয় পাচ্ছেন স্যার? ভয় পাবো কেন? পলাশ যদি ঝামেলা করে? লতিফ সাহেব শান্ত গলায় বললেন করবে না। নূপুর যেহেতু আরাপকে ভালোবাসে, সেহেতু পলাশ কিছুই করবে না, চিন্তা করো না। রামেশ আমতা আমতা করে বলে সত্যি কি নূপুর আরাপকে ভালোবাসে? মানে আমরা যা শুনেছি সবই তো লোকের কথা, তারা ওদের ঘনিষ্ঠ অবস্থায় রাস্তায় দেখছে, কিন্তু সত্যি কি এমনটা হয়েছে? নূপুর মেয়েটাকে আমার ভালো বলেই মনে হয়, সে রাস্তায় কারোর সাথে কিছু করবে না, এটা আমার বিশ্বাস আছে।
লতিফ সাহেবের চোখে মুখে চিন্তার ছাপ দেখা দিল। এই কথা সে যে ভাবেনি তা নয়, সেও ভেবেছে, কিন্তু মাথা ঘামায়নি। তার মনে হচ্ছে পলাশ সাময়িক কষ্ট পাবে, তবে ঠিক নিজেকে মানিয়ে নেবে। তাই আরাফের সাথে নূপুরের বিয়ে হওয়ার কথা ভালো। রামিজের কথা শুনে লতিফ সাহেব ভাবনা থেকে বের হলো। রামিজ বলল, স্যার, আপনি একবার কি পলাশের সাথে নূপুরের বিয়ের কথা ভাবতে পারতেন না? কতকাল শত্রুতা করবেন? লতিফ সাহেব বললেন, আরাফ ডাক্তার, ভালো ছেলে, এরকম ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে, সেখানে বাধা দিচ্ছি না। সেটা তোমার ভালো লাগছে না? তোমার মনে হচ্ছে না আমি যথেষ্ট ভালো মানুষই দেখাচ্ছি? আমি নিজের খারাপ রূপ দেখালে জলিলের মেয়ে এত ভালো জায়গায় বিয়ে হতো না। ওই মেয়েটার খারাপ চাইলে নিজের বখাটে ছেলের সাথে বিয়ে দিতাম। যে নিজের ছেলের থেকে হাজার গুণ যোগ্য ছেলের সাথে বিয়েটা হতে দিতাম না। এটাই আমার ভালো মানুষই, বুঝলে? রমেশ মাথা নাড়ে। রমেশ বুঝে গেছে এখন তার কোনো কথা বলে লাভ নেই। চেয়ারম্যানের বাড়ি থেকে নূপুরের জন্য বিয়ের জিনিসপত্র আসছে। আরাফের নাম করে সবই পলাশ নিয়ে এসছে। রাজু বুঝতে পারছে না পলাশ এসব কেন করছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে মিলিয়ে দিতে কেউ এত কিছু করে? জলিল হাওলাদার এবং বিলকিস বেগম এত জিনিস দেখে অবাক। কোণে সাজানো সব জিনিস নিয়ে এসছে। বিলকিস বেগম কিছুটা অবাক হয়ে গেল। এই রাতের বেলা এত কিছু নিয়ে আসার কী দরকার ছিল? বিয়েটা তো সাধারণভাবে হইব, শুধু গ্রামের লোকজন এসে মিষ্টিমুখ করে মেয়ে বিদায় দিবে। একদিনে আমরা এর বেশি আর কী বা করতে পারবো? প্লাস স্ল্যান এসে বলল, আরাব নিজের বউকে হয়তো বিনা সাজে দেখতে চায়নি, তাই এগুলো পাঠালো। বিলকিস বেগম সবাইকে বসতে বলে রান্নাঘরে চলে গেল। সবার জন্য টুকটাক নাস্তা বানাচ্ছে। পলাশ জলিল হাওলাদারকে নজর দিচ্ছিল। জলিল হাওলাদার তার সামনে বসা। আরাব কেমন ছেলে সেসব জিজ্ঞাসা করলো। এক পর্যায়ে তার বন্ধু এসে তাকে নিয়ে যায়। যতই বলুক, লোকজনকে মিষ্টিমুখ করিয়ে সাধারণভাবে মেয়ের বিয়ে দিবেন তা বললে তো চলবে না। একটু তো ভোজনের ব্যবস্থা করতে হবে। যদি হুট করে বিশাল আয়োজন করা সম্ভব নয়, সে সাধ্য নেই। তবু যতটুকু পারে জলিল সাহেব ততটুকুই করবেন। জলিল সাহেব চলে যাওয়ার পর পলাশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। নয়নাকে জিজ্ঞাসা করে, তোমার বহু কোথায়? নয়না বলে, পাশের ঘরে। পলাশ সোজা নূপুরের ঘরে প্রবেশ করে। নূপুর এই সময় পলাশকে সোজা তার ঘরে দেখে বেশ ভয় পায়। আবার কোনো ঝড় আসতে চলছে সেটা ভেবে তার ভীষণ ভয়ে। নূপুর লক্ষ্য করলো পলাশ কোনো কথাই বলছে না, শুধু তার দিকে তাকিয়েছে। নূপুর ভয়ে ভয়ে বলল, কী চাই আপনার? ভয় নেই, তোমার বিয়েতে বাধা দিব না। যাকে ভালোবাসছো তাকে পাচ্ছ, সেখানে আমি বাধা দিব কেন? নূপুর বিস্ময় নিয়ে পলাশের দিকে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণ পর এই মানুষটার থেকে চিরতরে দূরে সরে যাবে। কেন জানি না কষ্ট হচ্ছে। পলাশ শান্ত গলা বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কি? পলাশ একটু সময় নিয়ে বলে, বিয়ে করছো করো, কিন্তু এভাবে নয়। নূপুর বুঝতে না পেরে বলে, মানে? এতক্ষণ কান্না করছিলে কেন? নূপুর হতভম্ব হয়ে যায়। পলাশ কীভাবে বুঝলো তার কান্নার কি আভাস দিয়ে দিয়েছে? নূপুর নিজের হাতে কারো স্পর্শ পেয়ে হাতের দিকে তাকালো। পলাশ তার হাত ধরে রেখেছে। নূপুর তাকাতে দেখে পলাশ বলল, শেষবার, আর কখনো ধরবো না। নূপুর কেন জানি না কান্না করছে, খুব কান্না করতে ইচ্ছে করছে। পলাশের কথায় নূপুর নিজেকে সামলে নিল। পলাশের কথায় মনোযোগ দিল। পলাশ বলল, বিয়ে করছো, কোনো শাস্তি পাচ্ছ না যে কান্না করবে? যে বিয়ে কষ্ট হয় সেটা না করাই ভালো। তবে আমি তোমাকে বিয়ে করতে বারণ করবো না, শুধু এতটুকু বলবো, আত্মসম্মানের সাথে বিয়ে করো। পলাশ একটু থেমে পুনরায় বলল, ভালোবাসার মানুষকে পাওয়ার সুখের, কিন্তু তার মানে এটা নয় সেই মানুষটা অসম্মান নিয়ে গ্রহণ করে। যে কাজ করনি তার দায় নিতে কেন হবে? নিজের ভালোবাসাকে সম্মান করতে শেখো নূপুর। আমি জানি তুমি আর আরাব রাস্তায় কিছু করনি, শুধু ঘুরতে গিয়েছিলে, কিন্তু এখন লোকজন সেটাকে অন্যভাবে প্রকাশ করেছে। আমি সেই লোকজনকে দোষ দেব না, তাদের কোনো দোষ নেই। সুযোগ পেলে সবাই তিলকে তাল বানায়, তাই দোষটা তোমার আর আরাফের। তোমরা দুজন তাদেরকে এই সামান্য ঘটনাকে রং লাগিয়ে প্রকাশ করতে দিয়েছো, এটা তোমাদের দোষ। তাই আমি বলবো, কাল বিয়ের আগে অন্তত জোর গলায় একবার সত্যিটা বলো। সাহস নিয়ে একবার বলো তোমরা কোনো নোংরামি করোনি। লোকজন বাড়িয়ে বলছে, তারা রঙ্গ তামাশা করছে, তারপর খুশি মনে বিয়ে করো। নূপুর অবাক হয়। এই ছেলেটা মস্তান বকাটে গুন্ডা ছাড়া কিছুই ভাবে না। সেই ছেলেটা তার সম্মান নিয়ে কথা বলছে, তাকে সম্মানের সাথে বিয়ে করতে বলছে। পলাশ আবারও বলছে, তুমি হয়তো ভাবছো আমি এসব কেন বলছি, কারণ তুমি যদি কাল লোকের ভয়ে তাদের ঘটনা নটনায় বিয়ে করো, তবে সারা জীবন কখনো সুখী হতে পারবে না। আমি চাই না তুমি অসুখী হও, আমি চাই তুমি সুখী হও, খুব সুখে থাকো। পলাশ চলে যেতে নেয়, দরজার কাছে গিয়ে থেমে যায়। তারপর পিছে ঘুরে নূপুরকে গেলে, জেনে রাখো, কোনো এক বখাটে তোমার জন্য তার হৃদয়ে ভালোবাসার বাগান সাজিয়ে রেখেছে। সেই বাগানের মালিক তুমি, শুধুই তুমি। পলাশের চোখে অশ্রু আড়াল করে যায়। বাইরে এসে
তার সাথে লোকদের নিয়ে বেরিয়ে যায়। নূপুর বিছানার উপর বসে থাকে। দরজার বাইরে থেকে বিলকিস বেগম নূপুরকে একবার দেখে, তারপর পলাশের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোক মুখরা শুনছে পলাশ নূপুরকে বিরক্ত করে। চেয়ারম্যানের ছেলে বলে সবাই এই বিষয়টা নিয়ে বেশি ঘাটায়নি। বিলকিস বেগমও মাথা ঘামায়নি, তবে আজ মনে হচ্ছে মাথা না ঘামিয়ে ভুল করছে। পরদিন যথাসময়ে বিয়ের আয়োজন। এক রাতের ভিতরে সব আয়োজন করতে জলিল সাহেব বেশ হিমশিম খাওয়া। তবুও বড় মেয়ের বিয়ে বলে কথা, একটু তো আয়োজন করতে হবে, যতই হুট করে বিয়ে ঠিক হোক না কেন। নূপুরকে বধূতে সাজানো হয়েছে। নূপুর মনে সেখানে বসে আছে। হৃদয়ের অনুভূতিগুলো ঠিকভাবে উপলব্ধি করতে পারছে না, বুঝতে পারছে না কী করবে। তবে এইটুকু জানে সে আরাবকে ভালোবাসে না। শুধুমাত্র সামান্য পরিচয়ে রেস ধরে সেদিন শেষ দেখা করতে গিয়েছিল। নূপুর সিদ্ধান্ত নিয়ে এসেছে, আরাব আসলে প্রথমে সবার সামনে কালকের ঘটনা বলবে, আসল ঘটনা, লোকের বানানো একদমই নয়। তারপর বিয়ের কথা ভেবে দেখবি। নয়নাকে জানিয়ে দিছে আরাব আসলে তাকে জানাই। নয়না সে কখন থেকে আরাফের আসার অপেক্ষা করতে, কিন্তু সময় বয়ে যায়, আরাব আসে না। চেয়ারম্যানের বাড়ি থেকে লোক এসে জানায় আরাবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাতে লতিফ চেয়ারম্যান জরুরি কাজে শহরে যান। মাজেদ আরাবকে রেখে রাখার দায়িত্ব দেন। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাজেদ সব স্থানে খুঁজে চলছে। এর মধ্যে সবার ধারণা আরাব পালিয়ে গেছে। শহরে মানুষ শহরে চলে যায়। সেই গ্রামের মেয়েকে বিয়ে করবে না, সেজন্য ইচ্ছে করে পালিয়ে গেছে। সময় বয়ে যায়, তবে আরাফের খোঁজ মেলে না। সবাই বুঝে গেছে আরাফ পালিয়ে গেছে। জলিল হয়তো নিমেষে ভেঙে পড়ে। মেয়েকে বারবার কলঙ্কিনী হতে দেখাটা তার জন্য কতটা কষ্টের সেটা একমাত্র সেই বুঝতে পারছেন। গ্রামের লোকজন নানা কথা বলতে শুরু করে দিয়েছে। কেউ কেউ বলছে শহর থেকে এসেছে, দুদিন ফুর্তি করার শেষে ভেঙে গেছে। না জানি মেয়েটার সাথে কি করছে। নূপুরের সহ্যের সীমে পেরিয়ে যায়। সে রেগে মেগে বলল, কি করছে মানে? আমার সাথে আরাপ কি করবে? তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। একজন বলে উঠলে, তেমন সম্পর্ক না হলে রাস্তায় ওভাবে ধরা পড়ছিল কেন? ওভাবে বলতে আমাদের কোন অবস্থায় ধরেছ? ওখানে যারা প্রথম গিয়েছিল তাদের জিজ্ঞাসা করুন। সামনে একজন দেখতে পেয়ে নূপুর বলে, আপনি তো প্রথমে গেছিলেন তাই না? তা বলুন আমরা কি করছিলাম? কোনো খারাপ কাজ করছিলাম? লোকটি বলে, না। নূপুর এবার বলে, আপনাদের কাজ হলো অন্যের খুঁত খুঁজে বের করা, তারপর সেগুলোকে বানিয়ে নতুনভাবে পরিবেশন করা। আপনারা অন্যের ক্ষতি করতে জানেন। যেখানে আমাদের মধ্যে কিছুই হয়নি সেখানে আপনারা আমাদের কলঙ্কিত করে বিয়ে অবধি নিয়ে আসতে বাধ্য করেছিলেন। এখন জোর করে দেওয়া বিয়েটা করতে চাইনি বলে চলে গেছে, তাতে আপনাদের জন্য দোষ খুঁজে বেড়েছে। আচ্ছা বলুন তো, আপনারা কি অন্যকে শাস্তি থাকতে দিতে শেখেননি? সবাই হতভম্ব হয়ে গেল। বিলকিস বেগম সবচেয়ে বেশি অবাক। সে ভাবতে পারেনি কালকে পলাশের কথায় নূপুর এতটা সাহস সঞ্চয় করেছে, এতটা সাহস নিয়ে সবার সাথে কথা বলছে। এবার নূপুরের সাথে বিলকিস বেগমও বলতে লাগলেন। মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে গেল। পরিবেশটা কিছুটা শান্তময়। একজন বলে উঠল, সে না হয় বুঝলাম তোমার খারাপ কিছু করেনি, কিন্তু এখন যে তোমার বিয়েটা হলো না, পরে তো এটা নিয়ে ঝামেলা হবে। বিয়ে ভেঙে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে? নূপুর এই কথাটা শুনে চুপ হয়ে যায়। বিলকিস বেগম বলে, তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। লোকজন তাও নানা কথা বলে যাচ্ছে। জলিল হাওলাদার একটু বেশি ভেঙে পড়ছে। ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠলে, বড়টার বিয়ে তো হবেই না, সেই সাথে ছোটটারও বিয়ে হবে না। জলিল হাওলাদার কথাটি বেশ গায়ে লাগলো। সে ভাঙা বলে বলল, আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। নূপুর জলিল হাওলাদারের পাশে বসে তার হাতে হাত রাখলেন। তারপর বললেন, বাবা তুমি এত ভেবো না, কিচ্ছু হয়নি। জলিল হাওলাদারের মেয়ের মাথায় হাত রেখে বললেন, না রে, সব শেষ হয়ে গেছে। তোর যে আর বিয়ে হবে না, বিনা দোষে কলঙ্কের দায় বয়ে বেড়াতে হবে তোকে। জলিল হাওলাদার কান্নায় ভেঙে পড়লেন। বাবার কান্না দেখে নূপুর হতভম্ব। সেই সুযোগে রাশেদ নামে এক লোককে বলল, আপনারা চাইলে আমি নূপুরকে বিয়ে করতে চাই। সবাই অবাক হয়ে তাকালো। রাশেদের 35 বছরের এক পুরুষ, একটা বিয়ে হয়ে গেছে, স্ত্রীর গায়ে পর্যন্ত হাত তুলতে। এক পর্যায়ে স্ত্রী সহ্য করতে না পারে চলে যায়। বিলকিস বেগম রেগে বলে, এই তোর সাহস কী করে হয় আমার নাতনিকে বিয়ে করার কথা বলে? রাশেদ বললে, এখন সারা জীবন কেউ ঘরে বসিয়ে রাখবে? তার চেয়ে আমি বিয়ে করলাম। আমার যে টাকা পয়সার অভাব নেই তা সবাই জানে। ভালো ব্যবসা করে আমার সাথে বিয়ে হলে নূপুর সুখী হবে। বিলকিস বেগম বলে, আগের বউটারে মেরে বাড়ি পাঠাবি, এই সুখ? এর মাঝে আশেপাশের লোকজন বলাবলি করছে, রাশেদ ভাই নিজ থেকে বিয়ে করতে চাচ্ছে, সেখানে এরা এত দেমাক দেখায় কেন? রাশেদ ভাইয়ের কী নেই, শুধু নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারে না। বউয়ের ছোঁয়া পেলে সেটা ভালো হয়ে যাবে, এতটুকু দোষ পুরুষ মানুষের থাকে। আশেপাশে সবাই একের পর এক কথা বলছিল। জলিল সাহেব সবার কথায় বেশ কিছুক্ষণ ভাবলেন। তারপর বলে, আজ নূপুরের বিয়ে না হলে যে সারা জীবন কলঙ্কিত হয়ে যাবে, তার চেয়ে রাশেদকেই ভালো। রাশেদ তো খারাপ নয়, তার ব্যবসা বাণিজ্য ভালো আছে। জলিল সাহেব রাজি হওয়া দেখে নূপুর হতভম্ব হচ্ছে। সে বুঝতে পারবে না সে কী বলছে। অন্যভাবে বিলকিস বেগম স্মৃতিতে ভেসে আসছে একটি বাক্য, তা হলো, ছেলে সামান্য নেশা করছে তাতে কী হয়েছে? তুই তো
তার বউ তাকে ভালো বানাবে, রূপের জাদু দিয়ে তাকে ভুলিয়ে রাখবে। তাছাড়া পুরুষ মানুষে একটু একটু দোষ থাকে। বিলকিস বেগম হঠাৎ মনে হলো কেউ তাকে আঘাত করছে, খুব আঘাত। বিলকিস বেগম না বলে উঠলেন। বিলকিস বেগমের হুঁশ আসতে তিনি বললেন, নূপুর এই বিয়েতে সুখী হবে না। জলিল সাহেব বললেন, এই মুহূর্তে এর চেয়ে ভালো পাত্র কোথায় পাবো? বিয়ে করতে হবে এমনটা কোথায় লেখা আছে? সবাই সামনে তাকালো। সেখানে পলাশ দাঁড়িয়েছে। আরাপ পালিয়েছে শুনে পলাশ এসেছে। পলাশ জলিল সাহেবের উদ্দেশ্য করে বলেন, মেয়েদের বিয়ে কি বিয়েটাই সব? আজ বিয়ে দিলেন, কাল যদি মেয়ে অসুখী হয় আপনার কাছে ফিরে আসে, সেটা কি বিয়ে না করে ঘরে বসিয়ে রাখার চেয়ে ভালো? ভালো তো নয়। তাহলে বিয়ে ভেঙে গেছে বলে বিয়ে দিতেই হবে এমনটা কেন ভাবছেন? এমনটা ভাবার দরকার কি? আপনাদের মনে হচ্ছে আপনারা কোথাও ভুল করছেন। বিলকিস বেগম বললেন, লোকের কথা শুনে আমরা আমাদের মেয়েকে এভাবে জলে ভাসিয়ে দিতে পারি না। পলাশ আর কিছু বলতে চাইছিল না, কিন্তু জলিল সাহেব আশেপাশের মানুষদের কথা শুনে সোজা বলে দেন, আজ নূপুরের বিয়ে, না হলে আমাকে নিজেকে শেষ করতে হবে। জলিল সাহেবের এক কথা নূপুর আর বিলকিস বেগম চুপ হয়ে যায়। পলাশ নূপুরের দিকে তাকিয়েছে। নূপুর পলাশের দিকে একবার করুণ চোখে তাকালো। উপায় না পেয়ে পলাশ বলে, আপনার মেয়েকে বিয়ে আজকে হলে আপনি খুশি হবেন? জলিল সাহেব বললেন, কলঙ্কের দায় থেকে আমার পরিবারকে মুক্ত হবে। পলাশ বলে, মানুষের চিন্তাধারা আমি বদলাতে পারবো না। আমার একার পক্ষে একটা গোটা সমাজকে বদলানো সম্ভব নয়, তাই আমি চেষ্টা করছি। তবে এতটুকু বলতে চাই, নূপুর বিয়ে যদি দিতে হয় তবে আমার সাথে দিন। কি? পলাশ একটু সময় নিয়ে বলল, আমি নূপুরকে বিয়ে করতে চাই, আপনার পরিবারের কলঙ্কের দায় থেকে মুক্ত করতে চাই। নূপুর এক ধ্যানে পলাশের দিকে তাকিয়েছে। জলিল সাহেব বললেন, তোমার থেকে তো রশিদ বলো, তুমি তো বেকার, বেকার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কেন দিব? আমি জানি তোমার ব্যাপারে অনেক কিছু আছে, কিন্তু তোমার তো নেই। পরে শান্ত গলায় বলল, বেকার ছেলে একসময় ঠিকই কাজ পেয়ে যাবে, কিন্তু চরিত্রহীন কখনো ভালো হবে না। রাশেদের চরিত্র বয়স সম্পর্কে জানার পরও যদি আপনি নূপুরকে তার সাথে বিয়ে দিতে চান, তাহলে আমার কিছু বলার নেই। জলিল সাহেব কিছু বলতে যাবে, তারপর বিলকিস বললেন, আমি বিয়েতে রাজি, আমি পলাশের সাথে নূপুরের বিয়ে দিতে চাই। জলিল সাহেব বললেন, মা। বিলকিস বেগম বললেন, মেয়েদের পরিবারে প্রথম ছেলের চাকরি খোঁজ না নিয়ে বরং ছেলে মেয়েকে সম্মানের সাথে গ্রহণ করতে পারবে কি না সেটা দেখা উচিত। আমার এই কথার মানে নিশ্চয় জানিস। জলিল সাহেব চুপ করে যান। তার সেই কালো অতীত মনে পড়ে যায়। জলিল সাহেব বলেন, পলাশ আমার মেয়েকে সম্মান করতে পারবে, পারবে না, সবাই জানে ও কেমন। সবাই এটাও জানে পলাশ কাউকে বিনা কারণে মানে না। জলিল সাহেব চুপ করে যান। বিলকিস বেগম নূপুরের কাছে বলেন, ভালোবাসার চেয়ে বড় হলো আত্মসম্মান। আর তুই জানিস পলাশ তোর থেকে বেশি তোর আত্মসম্মান সম্পর্কে ভাবে। এবার তুই বল, তুই তাকে বিয়ে করবি যে তা প্রথম স্ত্রীকে মেরে বাড়ি ছাড়া করছে, নাকি তাকে বিয়ে করবি যার কিছু খারাপ স্বভাব আছে কিন্তু তার চেয়ে বেশি তোর প্রতি ভালোবাসার সম্মান রয়েছে? নূপুর চুপ করে যায়। পরিবেশটা বেশ শান্ত হয়ে যায়। সবাই কৌতূহল হয়ে আছে আজ নূপুরের সাথে কার বিয়ে হবে সেটা ভেবে। নূপুর জবাব দিতে নেই, ঠিক তখনই জলিল সাহেব বলে, চেয়ারম্যান সাহেবে তোমার সাথে নূপুরের বিয়ে মানবে না। পলাশ বলে, বিয়েটা কি চেয়ারম্যান সাহেবের সাথে দিচ্ছেন? জলিল সাহেব বলে, বিয়ে কিন্তু দুটো মানুষের সাথে হয় না, সেই সাথে দুটো পরিবারের সাথে হয়, তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পলাশ ধীর গলায় বলে, আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি দুদিন দুই পরিবারের মধ্যে সম্পর্ক ঠিক হবে। যদি না হয়? জলিল সাহেবের এই প্রশ্নে পলাশ থেমে যায়। সময় নিয়ে বলে, এতটুকু কথা দিতে পারে, আপনার মেয়েকে কখনো অসম্মান হতে দিব না। জলিল সাহেব নূপুরকে উদ্দেশ্য করে বলে, তুমি কি চাও? নূপুর পলাশের দিকে তাকায়, তারপর বলে, নূপুর বিয়েতে রাজি। শুনে পলাশ খুশি হয়ে যায়। তার মনের মধ্যে কেমন অনুভূতি হচ্ছে তা সে বলে বোঝাতে পারবে না। ইতিমধ্যে পলাশ এবং নূপুরের বিয়ের ঘটনা চেয়ারম্যানের বাড়ি অবধি পৌঁছে গেছে, কিন্তু লতিফ চেয়ারম্যান বাড়িতে নেই আর মাজেদের কোনো কাজ গিয়েছে, সেজন্য তাদের পক্ষে থেকে কেউ বাধা আসে নেই। জলি সাহেব বেশ কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলেন, পলাশ এবং নূপুরের বিয়ে তিনি দেবেন। লোকে মুখে শুনছে পলাশ তার মেয়েকে ভালোবাসে। গ্রাম অঞ্চলে এসব কথা হাওয়ায় ভেসে বেড়ায়। সেই জন্য বেশ ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন, মেয়েকে তার হাতে তুলে দেবেন যে মেয়েকে ভালোবাসবে। তাতে তার বেকারত্ব না হয় কিছু সময়ে গুরুত্ব দিলেও না। জলিল সাহেব বিয়ে শুরু করার পূর্বে পলাশকে বলেন, মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তবে কি শীঘ্রই নিজের বেকারত্ব গোছাতে না পারলে কিন্তু তাকে নিয়ে আসবো। পলাশ জবাব দেয়নি। জলিল সাহেব জবাবটা আশা করেনি। তিনি শুধু পলাশের ভাবভঙ্গি দেখতে চেয়েছেন, যার মধ্যে নিজের মনের মধ্যে জমা প্রশ্নের উত্তর খুঁজছেন। তিনি সেই উত্তরটা পেয়ে গেছেন। অবশেষে নূপুর আর পলাশের বিয়ে হলো। পলাশ বেশ খুশি। তার মাঝে কিছুটা ভয় কাজ করছে। নূপুর মনে মনে কী ভাবছে সেটা নিয়ে বিচলিত পলাশ। মেয়েকে বিদায় দেওয়ার সময় জলিল সাহেব নূপুরের মাথায় হাত দিয়ে বললেন, সুখী হও। নূপুর বিলকিস বেগমকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। বিলকিস বেগম নানা ধরনের উপদেশ দিয়ে নূপুরকে বিদায় দিলেন শেষবারের মতো।
তোর মায়ের সাথে যতই ঝগড়া করি তারা কিন্তু খুব ভালোবাসতাম, তাই সবসময় শাশুড়ি ঝগড়া কটূক্তির মাঝে ভালোবাসা খুঁজে নিবি, মনে থাকবে তো ছুরি? নূপুর মাথা নাড়ায়। পলাশ নূপুরের হাত ধরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নূপুর মনে এখনও ভয়ে কাজ করছে। এতক্ষণ সবই ঠিক ছিল, কিন্তু এবার সে চেয়ারম্যান বাড়ি যাচ্ছে। না জানি তার সাথে কী হতে চলছে। চেয়ারম্যান সাহেব তাকে কখনো মানবে না, সেটা সেদিনে জানিয়েছে। আজ না জানি বাড়িতে কি হয়। পলাশ এবং নূপুর যত এগিয়ে যাচ্ছে নূপুরের মনে তত ভয় কাজ করছে। পলাশের বাড়ির সামনে এসে নূপুর থেমে যায়। ভিতরে প্রবেশ করতে তার বেশ ভয় হচ্ছে। পলাশ নূপুরের অবস্থা দেখে বুঝতে পারে, ভয় পেও না, আমি আছি। নূপুর অবাক হয়ে বলে, হঠাৎ পলাশের আমি আছি কথাটা শুনে সব ভয় কেটে যায়। নূপুর মনে হলো সে সবচেয়ে ভরসাজনক একটি কথা শুনতে পেয়েছে। এতটা ভরসা পেল পলাশের কথায়। পলাশ নূপুরের হাত ধরে সদর দরজার সামনে দাঁড়িয়ে তার মাকে ডাক দিল। শারমিন বেগম তৎক্ষণাৎ দরজা খুলে দিল। পলাশ এবং নূপুরকে শারমিন বেগম দেখে অবাক। শারমিন বেগম বধূবরণের জন্য প্রস্তুত হয়েছে। পলাশ হেসে খুলে দিল। খুশি মনে বলল, আম্মা তুমি অখুশি নও তো? শারমিন বেগম বললেন, প্রথমে কষ্ট পেয়েছিলাম এভাবে হুট করে বিয়ে করে, তারপরে ভেবে দেখলাম এভাবে হুট করে বিয়ে না করলে তোর কপালে তোর ভালোবাসার মানুষ থাকতো না, তাই আমি খুশি। শারমিন বেগম মনে বললেন, জানি না তোর বাবা এসে কি করবে, তবে আমি সত্যি খুব খুশি। আমার ছেলে খুশি, আমার খুশি। শারমিন সব নিয়ম শেষ করে নূপুরকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রাত 9টা বাজে। নূপুর ভয়ে বিছানায় জড়সড় হয়ে বসে আছে। পাশের ঘরে লতিফ সাহেব চিৎকার চেঁচামেচি করছেন। শারমিন চুপচাপ লতিফ সাহেবের চেঁচামেচি শুনছেন। এর মাঝে মাজেদের ঘরে আসলে লতিফ সাহেব বলেন, তোকে এখানে কিসের জন্য রেখে গেছিলাম? তুই থাকতে আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করলো কিভাবে? মাজেদ হাত মুষ্টি করে বলল, আমি জানতাম নাকি তোমার ছেলে জলিলের মান সম্মান বাঁচাতে গিয়ে বিয়ে করবে? যদি জানতাম তাহলে গ্রাম থেকে কোথাও যেতাম না। মাঝে একটু থেমে আবারও বললেন, ওই মেয়ে কোথায়? ভাবি তুমি কোন সাহসে ওই মেয়েকে ঘরে তুললে? লতিফ সাহেব সায় দিয়ে বললেন, হ্যাঁ সেটাই, তুমি কোন সাহসে ওই মেয়েকে ঘরে তুলে? শারমিন বেগম চুপ। মাঝে চিৎকার দিয়ে নূপুরকে ডাকছে। নূপুর বেশ ভয় পায়। পলাশ বাড়িতে নেই, বাইরে গেছে। এই মুহূর্তে তার কী করা উচিত বুঝতে পারছে না। মাঝে নূপুরের সারা শব্দ না পেয়ে পলাশের ঘরে প্রবেশ করে। নূপুর সেখানে বসে আছে। নূপুরকে বসে থাকতে দেখে মাজেদ হাত ধরে উঠে দাঁড় করায়। তারপর বলে, তোর এই ঘরে কোনো জায়গা নেই। মাজেদ নূপুরকে টানতে টানতে ঘর থেকে বের করে নেয়। ঠিক তখনই পলাশ এসে মাজেদের হাত ধরে। মাজেদ পলাশের দিকে রাগান্বিত চেহারা নিয়ে তাকায়। পলাশ দ্বিগুণ রাগ নিয়ে মাজেদের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হাত ছাড়ো। মাজেদ বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করছিস? আমি বললাম আমার বউয়ের হাত ছাড়ো। পলাশে চিৎকার করে বলছে, ছাড়ো বলছি। মাজেদ নূপুরের হাত ছেড়ে দেয়। পলাশ গিয়ে নূপুরের হাত ধরে তার পাশে দাঁড়ায়। মাজেদ বলে, ভাইয়া তুমি তোমার ছেলেকে কিছু বলবে না? লতিফ সাহেব বললেন, পলাশ তুমি কার অনুমতি নিয়ে এই মেয়েকে বিয়ে করছো? পলাশ বলে, বিয়েটা আমি করেছি, নিজের বিয়ে নিজের অনুমতিতে করছি, এখানে অন্য কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। লতিফ সাহেব বলেন, এতদিন বড় করলাম আমি, আর জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা নিচ্ছ? পলাশ জবাব দেয় না। লতিফ সাহেব বলেন, আমি এই মেয়েকে তোমার পাশে কখনোই মানাবো না, কখনো না। পলাশ বলে, কেন, সমস্যা কোথায়? আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে সুখী হব, তাহলে তোমার মানতে অসুবিধা কোথায়? লতিফ সাহেব কঠিন গেলে বলেন, এই গোটা মেয়েটাকেই আমার সমস্যা। পলাশ শান্ত গেলে বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। লতিফ সাহেব কঠিন গেলে বলেন, হয় এই মেয়েকে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসবে, নয়তো এই মুহূর্তে একে নিয়ে বের হয়ে যাবে। পলাশ নূপুরের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার সাথে অন্য কোথাও যেতে চাও, নাকি এখানে থাকতে চাও? নূপুর অবাক হয়ে পলাশের দিকে তাকায়। পলাশ এই কঠিন মুহূর্তে তার ইচ্ছে অনিচ্ছে জানতে চায়। নূপুর একবার শারমিন বেগমের দিকে তাকায়। শারমিন বেগম দূরে দাঁড়িয়ে কান্না করছে। নূপুরের মনে হলো পলাশ চলে গেলে এই মানুষটা বড্ড কষ্ট পাবে। নূপুর বলে, আমি একটা সংসার চাই, সেই সংসার ভরা চাই। পলাশ নূপুরের কথা বুঝতে পেরে তার বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমি আর আমার বউ কোথাও যাব না, এখানে থাকবো। মাজেদ বলে, বাড়াবাড়ি করছো পলাশ, এই মেয়েকে বের করে দাও। পলাশ বলে, কখনো না, হাত ধরছি ছেড়ে দেওয়ার জন্য না, তবে হ্যাঁ তোমাদের কথা মতো এখান থেকে চলে গেলাম, কিন্তু আমার বউ যেতে চাচ্ছে না, তাই আমি এখানেই থাকবো। তোমাদের আমার বউকে মানিয়ে নিয়ে থাকতে হবে। লতিফ সাহেব পলাশের গালে একটা থাপ্পড় মেরে দিল। তারপর বলল, আমার বাড়িতে আমি ওই মেয়েকে রাখবো না। পলাশ শান্ত গলায় বলল, তাহলে আমাকে আমার অধিকারের জন্য আইনের সাহায্য নিতে হবে। লতিফ সাহেব পলাশের দিকে হতভম্বর মতো তাকিয়েছে। মাজেদ লতিফ সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমার ছেলে বিয়ে করতে না করতে বউয়ের গোলাম হয়েছে। পলাশ বলল, যার হাত ধরেছি সম্মানের জন্য, তার সম্মানের জন্য যা করতে হয় করবো। আর রইল এখানে থাকার কথা, আমার বউ ভরা সংসার মানিয়ে নিতে এসেছে, সংসার ভাঙতে নয়।
তাই সময় দাও, তোমাদেরকেও ঠিক মানিয়ে নেবে। সেই সময়টা অবধি আমি এখান থেকে এক পাও নড়ব না। লতিফ সাহেব পাশের ঘরে গিয়ে বসে পড়লেন। মাজেদ তো সেখানে বসলেন। শারমিন বেগম পলাশের দিকে এগিয়ে আসলেন। পলাশ তার মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা, আমি কি ভুল করেছি? শারমিন বেগম, না, আপাতত দরজা বন্ধ করে দুজনে বসে থাক। তোর বাবা কাকার সামনে আজকের মতো পড়িস না। পলাশ মাথা নাড়ায়। শারমিন বেগম পাশের ঘরে চলে যায়। সেখানে মজিদ বলছে, ভাইয়া, পলাশকে সামলান। কোথায় বউকে পায়ের তলে রাখবে তা না করে বউয়ের জন্য নিজের বাবা কাকার সাথে ঝগড়া করছে। লতিফ সাহেব শান্ত গলায় বললেন, তুই দেখি নিজের বাপের মতো কথা বলছিস। মাঝে চুপ হয়ে যায়। লতিফ সাহেব বললেন, বাপের মতো কিছু গুণ পেয়েছিস শুনলাম। মাজেদ প্রসঙ্গবদলে বলে, আমি ওই মেয়েকে কিছুতেই মানব না। তার জন্য তাকে মেরে ফেলতে হলে তাই করব। মাজেদ চলে যায়। লতিফ সাহেব তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শারমিন বেগম ধীরে ধীরে লতিফ সাহেবের পাশে বসেন। লতিফ সাহেব শারমিন বেগমের অস্তিত্ব বুঝতে পেরে বলেন, সবসময় আমাকে ভয় পাও কেন? আমি কি তোমার সাথে তেমন কোনো আচরণ করছি? শারমিন বেগম জবাব দেয় না। লতিফ সাহেব পুনরায় বলেন, মাঝে মাঝে ধমকায় ছেলের জন্য। সেটা কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বাভাবিক নয়? এর জন্য ভয় পেতে হবে? শারমিন বেগম আস্তে করে বলেন, আপনি তো আমাকে পছন্দই করেন না। লতিফ সাহেব বলেন, আগে বলছি, আবারও বলছি, তুমি যতদিন ভয় পাবে ততদিন আমি তোমাকে কখনো পছন্দ করব না। আমি বিয়েটা পছন্দ করেই করছিলাম, কিন্তু তোমার আচরণ আমাকে তোমাকে অপছন্দ করতে বাধ্য করেছে। শারমিন বেগম আস্তে করে বলেন, সব স্বামী চায় তার স্ত্রী তার সামনে কথা বলতে ভয় পাক, তাকে ভয় পেয়ে চলুক, কিন্তু আপনি তেমনটা চান না কেন? লতিফ সাহেব বললেন, কে বলেছে তোমাকে সব স্বামী তার স্ত্রীকে ভয় পাক? আমার দাদি বলেছে। আমার মাকেও দেখছি, কখনো বাবার মুখে কথা বলেনি। তাকে দেখলে কেমন ভয় পেত। কোনো দিন যদি ভুল করে কিছু বলে ফেলতো তবে গায়ে হাত তুলতো। সেখান থেকে শিখছি স্বামীরা ভুল করলেও সেটা স্ত্রীদের বলতে নেই। লতিফ সাহেব স্ল্যান হেসে বলে, সেই জন্য বুঝি আমার ভুলগুলো কখনো ধরিয়ে দাওনি? শারমিন বেগম চুপ। লতিফ সাহেব বলেন, আমি জীবনে কখনো ভালো হওয়ার সুযোগ পাইনি। তুমি কখনো চাওইনি, হয়তো ভয়েই বলোনি। আমি জানি তুমি পরিস্থিতির শিকার। মানুষ ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয় সেখান থেকে সব কিছু শিখে। তুমিও শিখেছো। শারমিন বেগম বললেন, আপনি শেখেননি? লতিফ সাহেব মুচকি হেসে বলে, শিখেছি। তাই চাই না তুমি ভয় নিয়ে থাকো। আর এটাই চাই, আমার ছেলে কারো জন্য নিজের স্ত্রীর অসম্মান করুক। শারমিন বেগম অবাক হয়ে লতিফ সাহেবের দিকে তাকান। লতিফ সাহেব এটা বলেন, আমি চাই না, এটাও চাই আমার বৌমা তোমাকে দেখে সেই শিক্ষা পাক যেটা তুমি ভুল শিক্ষা। তাই কাল থেকে সেটা বৌমাকে শেখাবে, যেটা অন্তত সে বুঝে নারী হওয়া পাপ নয়। শারমিন বেগম বলে, আপনি বলতে চাইছেন আমি নারী হয়ে নিজেকে পাপ মনে করি, তাই ভয় পাই? লতিফ সাহেব শারমিন বেগমের মুখশ্রীতে ভালোভাবে দেখলেন, তুমি সেই বাস্তবতা দেখেছো, অনুভব করনি। তোমার মা বেঁচে নেই, শুনেছি তোমার ভাই আর তার স্ত্রীকে তোমার বাবার মতো শাসনে রাখে। তোমার ভাবিকে অন্তত একবার জিজ্ঞাসা করে দেখো সে নিজের জীবনে কি মনে করে, তাহলে তোমার উত্তর পেয়ে যাবে। লতিফ সাহেব ঘর থেকে বের হতে নেন, পিছু ঘুরে আবার বলেন, আমার হাজারটা খারাপের মধ্যে একটি ভালো গুণ, তাহলে আমি পুরুষ। সেই পুরুষ যাকে নিজের পুরুষত্ব প্রমাণ করে তার স্ত্রী গায়ে হাত তুলে দিতে হয়। হবে না। আমি আমার পশু বাপের থেকে এই ভালো শিক্ষাটা পেয়েছি, তার পশুর মতো আচরণ দেখে। লতিফ সাহেব চলে যান। শারমিন বেগম এখনও ঘোরের মধ্যে আছেন। এই কথাটা যে তিনি ভাবেননি তা নয়। লতিফ সাহেব কখনো তার গায়ে হাত তোলেনি। সে খুব ভালো, এটা তার ভাবি একবার সে বলেছিল, কিন্তু তার ভাবি তাও ভয় পেয়ে চলতে বলেছে। কেননা তার মনে হয় শারমিন বেগম লতিফ সাহেবকে ভয় পেলে চলে, সে তার গায়ে হাত তোলেনি। শারমিন বেগম ভয়, নমনীয়তা লতিফ সাহেবকে এতটা ভালো রূপ ধরা দিয়েছে। শারমিন বেগম সেদিনও বলেছিলেন লতিফ সাহেব তাকে ভয় পেতে বারণ করেছে, তাও তার ভাবি বলেছে এটা মুখের কথা। একদিন তার কথার বিরোধিতা করে দেখ, তারপর দেখবি ঠিকই পুরুষত্ব দেখিয়ে দিবি। লতিফ সাহেবের খারাপ ব্যবসার সাথে যুক্ত এটা শারমিন বেগম তার ভাবির কথাকে বিশ্বাস করেছিল, কিন্তু আজ মনে হচ্ছে সব মিথ্যে। লতিফ সাহেব তাকে মুক্ত পাখির মতো রাখতে চেয়েছিল, কখনো শেকড় পরিয়ে বন্দি বানাতে চায়নি। চলবে আমার হিয়ার মাঝে দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।